살짝만은 이야기로 거럭샤브리니 망크티 어라이 카지작만카 너가니 방샤부 방가 와데몽어뜨이 벨라이 뚱플라작때 와나작 암사이 그나가이 바디몽 모노바자 타나컵자 걸라차라니 깔라파니야 반 암사여 थैनायनि बाहानाजोंनि कौशल चमों बुकुमैते बुसाजों मिलिवै बुथारै खाजिविरिखा अबहाय कौशल चमों थानाव थांगै सिलचामरतिनो बेलायते ब दंफ्लामा नुकजाखा कालाफानिया पार आमसनि अमृत दासनि हित ममता राय दास फारसाल कमाखा हिनै बुफारिदागो शहर जाकमानि कक्टो मानखिनो जलेफानि थानाव फै मिसिंदारि खायना बागै फायमानि आबुनुल नायमुथारनो सावै थैनायनि बुफायं सुब्रत दास ते बाहानाजों सुलता दास खबै नकनि बरक नगो थांगै नायखांके नुखा नकनि आरि गानाव तंमा फांसाबु फांगो ममता दासनि मानखथि नलालायखे खाजिजाक यागलो नायमुथारनो कक्टो रखरै नायमुथार फाय मानखथि कारिवै कलासर साखामनागो लांखा ते कक्टिसलो पुसमदम खायमानि यागलो नुखुनि ब्रंनि यागो मानखथि याफै रहजाखा अमा हायके बेलायनो वानामासा थिमर कितेंगै तामनि बगे अमा हायके थि ताबु बेलायनो सुमुं आसाइजाक আমার বড় বোনের নাম মমতা রায়, স্বামীর নাম অমূল্য রায়, বাড়ি কলাছড়া পার্ক সংলগ্ন। আর আমার ছোট ভাগ্নি নাম লক্ষ্মী রায়। তারা আমার বোন জামাই আর ভাগ্নি দীর্ঘদিন ধরে আমার বোনের উপরে শারীরিক মানসিকভাবে অনেক টর্চার করে আইতেছে। ইতিপূর্বে অনেকবার টর্চার করে মারধর করছে এবং কি মারারও চেষ্টা করছে। আমরা বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়ে টুঝে তখনকার মতো আগে পরিস্থিতি আমরা তাদের বুঝে শুনে আইছি এবং অনেকবার মারধরের পরে অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পরে আমরা চিকিৎসাও করছি। চিকিৎসা করার পরে কিছুটা সুস্থ হইলে আবার যখন যায় তখন এই পরিস্থিতিগুলি হইতেছে। এই ঘটনাগুলি অনেক বছর আগের থেকে চলতেছে। চলার পরে গত 2 দিন আগে আমাদের কাছে খবর আয়ে যে আমার বোন নিখোঁজ এবং নিখোঁজ হওয়ার পরে আমরা যখন জিজ্ঞাসা করতে যে আপনারা কি কই গেছে কি কোনো খোঁজখবর নিছেন চতুর্দিকে কোনো দিকে গেছে কিনা, তারা বক্তব্য আমার বোন জামাই বাগ্নি বক্তব্য তারা সব খোঁজখবর করছে, খোঁজাখুঁজি করছে, কোনো জায়গাতে পাওয়া যাইতেছে না। যথারীতি আমরা আমাদের আত্মীয় স্বজন যাদের আছে তাদের বাড়িতে খোঁজখবর নিলাম, কোনো দিকে গেছে না। ঝগড়াঝাটি হয়েছে কিনা এটাও জিজ্ঞেস করলাম, তারা অস্বীকার। তো বাড়ির আশেপাশে পুকুর আছে 2-3টা, জিজ্ঞেস করলাম যে পুকুরের ধারে ধারে খোঁজখবর করছেন না, দেখছেন নি? তারা বলছে সব ঘুরছে, কিছু তারা পাইছে না। যথারীতি আমরা কালকে আমি আমার ছোট বোন তাদের বাড়িতে গেলাম ঘটনার কি ইয়ে করার জন্য। যাওয়ার পরে যখন আমরা তাদের বাড়ির পাশে তাদেরই পুকুর, আমার বড় বোনের তাদেরই পুকুর পাড়ে দিকে যখন আমরা দিয়ে খোঁজাখুঁজি করতেছি, পুকুর পাড়ের দিকে যখন যায় আমার ছোট বোন প্রথম দেখতে পায় যে একটা গাছের সাথে পুকুর পাড়ে একদম তাদের বাড়ির পাশেই পুকুর পাড়ে একটা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আমার বড় বোনের দেহ যেখানে ঝুলে রয়েছে। তখন আমরা চিৎকার চেঁচামেচি করে আমার বোন জামা বাগনি ডাকছি, ওই তো আমার বোন এখানে তো এখানে। তখন তারা আমাদের সঙ্গে একটু দেখে পিছ দিকে তারা সরিয়ে গেছে দুজনে। ওখানে আমাদের মনে সন্দেহটা জাগলো, এখানে যেহেতু আগে অনেকবার শারীরিক মানসিকভাবে টর্চার করছে, মারার প্ল্যান করছিল। আমার বাগনি এমনও কইতো বোন জামাই তোর বোনের মায়েরা আর একটা বিয়ে করবো, এরকম ধরনের কথাবার্তা। এটা রিসেন্টও হয়েছে এরকম যে বোনের লইয়া যাইতাম, আমাদের বাড়িতে নিয়ে আইতাম, নাহলে মারিয়া লাইব, আরেক বিয়ে করাইব, এরকম ধরনের অনেক কথাবার্তা তারা কইছে। তো আমরা অনেক বুঝাই তুঝে এখন বাগনিও বড় হয়েছে, বোন জামা তাদের ইয়ে দিয়ে চাইয়া আমরা এত বড় যে একটা স্টেপ নিব তারা আমরা ভাবছি না। তো সংসারে অনেক অশান্তি হয়তো ঠিক হয়ে যাবে, আমরা অনেক বুঝাইতাম তারারে। এরপরে দেখা গেলো আমরা যখন তারা বডি পাওয়ার পরে ডাকছি তারা পিছের দিকে ভাগে। তখন আমাদের সন্তোষী আমাদের দৃঢ় বিশ্বাস এখানে তারা দুইজন আমার বোন জামাইয়ের ভাগ্নি মিলে এখানে ঘটনাটা ঘটছে এবং ঘটনা পরে পাবলিক চতুর্দিকে অপপ্রচার চালাইতেছে, হারাই গেছে এটা একটা তাদের যে মিসিং যে কইতেছে তারা এটা বিভ্রান্ত করার লাগে তারা এই প্রচারগুলো চালাইতেছে যে মিসিং হয়েছে, পাওয়া যাইতেছে না। অথচ আমরা যাওয়ার মাত্রই তাদের ঘরের পিছিয়ে যে পুকুর পাড়ে যখন ফাড়া দিছি আমাদের চোখের সামনে, এখানে যে কেউ একজন মানুষ এখানে 2 দিন ধরে একটা মানুষ নিখোঁজ পাওয়া যাইতেছে না, এটা কেউ বিশ্বাস করতো না। তারা এমন এখন আমরা দেখার পরে সাথে সাথে থানাতে খবর দিই, মনু থানাতে সাবরুম মনু থানা থেকে
হলো তারা এসে এখন আমার বোনের দেহ কলাছড়া মর্গে আছে। তাদের ফ্যামিলিতে ইতিপূর্বে অনেক এরসব মার্ডার কেসের সাবরুম থানাতে সাবরুম থানাতেও অনেক মামলা মোকদ্দমা আছে। ইতিপূর্বে তাদের আর একটা ভাইও মার্ডার করিয়া জেলের খাইটা হয়েছে, অনেক রেকর্ড আছে। আমরা তো এগুলি আগে জানতাম না, অনেক আগে বিয়ে হয়েছে, তখন আমরা ছোট। এরপর থেকে অনেকভাবে অত্যাচার করানোর পরে আজকে ফাইনালি মার্ডারে করে এলেছে। এখন আমরা চাই উপযুক্ত তাদের সাজা হোক, আর যাতে এরকম প্রশ্রয় কোনো কেউ সাহস না করে ভাবে, এটা প্রশাসনের কাছে সবার কাছে আমার আবেদন। আমি একটা খবর পাই আমার বোন পাওয়া যাইতেছে না, তারা বাড়ির থেকেই আমারে ফোন করে দেওয়া হয়েছে। তখনই আমি যাই তারা বাড়িতে, যাই তারারও জিজ্ঞাসাবাদ করি কি ব্যাপার। আজকে তারা জিজ্ঞাসাবাদ করানোর পরে তারা কইতেছে পাওয়া যাইতেছে না, কোনো খবর নাই। তো আমি কইছি যে আপনারা আশেপাশে দেখছেন কিনা, কোনো জায়গাতে দিদি আছে কিনা। তখন তারা কইছে আশেপাশে সব জায়গাতে খুঁজি দেখছে, তারা পাইছে না। দুদিন ধরে তারে পাওয়া যাইতেছে না। আমার কাছে সন্দেহ হয়েছে, আমি তখন আশেপাশে জায়গাগুলি খুঁজি দেখি এবং আমার ভাইয়েরে আমি ফোন করে লইয়া যাই। তখন আমি আশেপাশে অনেক খুঁজাখুঁজি করার পরে তারার বাড়ির পাশে একটা পুকুরের সাইডে আমার বোনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তখন আমি আমার বোনের জামাই এবং ওর মেয়েকে আমি যখন ডাকলাম, তারা আমাকে আমার ভাইকে ছেড়ে তারা উপরের দিকে চলে যায়। আমরা ভাই বোন দুজন মিলে এরপরে থানাকে ফোন করি। থানা এসে যখন দেখে আমার বোনকে মেরে ওরা দুদিন যাবৎ ঝুলিয়ে রেখেছে গাছে, একটা গাছের মধ্যে। তাদের বাড়ির থেকে আমার বোনকে স্পষ্টভাবে দেখা যায়, তারপরেও তারা দুদিন ধরে বলে খুঁজে পাচ্ছে না। এর আগেও আমার বোনকে অনেক শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করেছে। আমার বোনকে আমরা অনেকবার বুঝিয়েছি এবং নিয়েও এসেছিলাম, কিন্তু আমার বোনকে তারা হুমকি দিয়ে আবার নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে মিনতি করছি, আমার বোনকে যারা মেরেছে তাদের জন্য আমি উপযুক্ত শাস্তি চাই। আমি সবার কাছে আমার হাত জোর করে আমি এটাই আবেদন করি, আমার বোনের শাস্তি যেন হয়, উপযুক্ত শাস্তি যেন পায়, যেন কোনো মা কোনো বোন যেন বোন যেন না হয়। আমি হাত জোর করে সবার কাছে আমি এই মিনতি করি, আমার বোনের জন্য উপযুক্ত অপরাধী শাস্তি পায়। আমার বোনের জামাই আমার বোনের মেয়ে মিলে এই ষড়যন্ত্রটা করেছে। অমূল্য রায়। কিতা হয়েছে? এই তো স্যার, এই আজকে বছর দেড়েক তো লোক অসুখ, আগরতলা ডাক্তার থেকে ওষুধ খাওয়াইতে আসি। শিলচর নেওয়া হয়েছে তারে, কলাছড়া হাসপাতালে 27টা দিন ভর্তি আছিল। সেই শ্বাস টানে আর সমস্যা, শরীর কাঁপে, গাতে জ্বালা পোড়া, এই এক জায়গায় স্থির থাকতে পারে না, এইবারে আড়া উড়া করে, কোনো জায়গাতে এক জায়গাতে বই থাকতে পারে না স্যার। তো এখন কিতা হয়েছে? এখন আমি শুক্রবারে আমি আবাসিক স্কুলে চাকরি করি স্যার। এই ওয়াটার এরিয়ার ওই পিটারে জল টল দিই, এই রান্নাবান্না জল টল দিই, আর এই লেট্রিনে জল টল দিই। তখন এখন তো স্কুল বন্ধ, তো ম্যাডাম আমারে এই বন্ধরকালে নি আমরারে কাজ ভাগ করে আনিছি 3 দিন করে। তো শুক্রবার দিন 20 তারিখ আমি সকালে ঠাকুর সাহেব দিয়া এবং 8টার দিকে আমি বাড়ির থেকে স্কুলে গেছি গিয়া। তখন সকালে খালি ফেটে তারা ওষুধপত্র, শিলচরের ওষুধপত্র এটি খাওয়ানি হয়েছে। খাওয়াইয়া আমি ইয়েতে গেছি গিয়া, স্কুলে গেছি গিয়া। স্কুলে যাওয়ার পরে মেয়ে আসছিল বাড়ি। তো মেয়েরে বলছি তোর মা ভাত খায় এলে আবার শিলচরের জন্য খাওয়ার পর। কয়টার সময় এই ঘটনা? এই ঘটনাটা হইলো 9টা থেকে 10:30 এরকম টাইমে এই ঘটনা। সকালবেলা? সকালবেলা। তখন আপনার স্ত্রী আপনার বাড়িতে আসিল? হ্যাঁ, তখন আমার বাড়িতে আসিল। আচ্ছা।
তো এরপরে মেয়েটারে আমি টেলিফোন কয়ে গেছি বাড়িতে, আমি যে টেলিফোন করে কইছি আমি তো শুলে তোর মারে বাতাত খাওয়াই ওষুধ খাওয়াই দিয়েছি। তো মেয়েটা আমার এই কথা কইয়া বাড়তি কি হয়েছে কইতে লাগতো না, মূল ঘটনা কি হয়েছে এটা কোন? তখন ইয়ার পরবর্তী বড়ি খাওয়াইতে গেছে আর দেখেছেন মা ঘরে নাই। হুম, তো ঘরে নাই আর তো এটা কয়টার সময়ের ঘটনা? এটা 10:30 এই সকাল 10:30, 10:30 শুক্রবার সকাল 10:30। 10:30। হুম, তারপরে তখন ইয়ার পরবর্তী মেয়ে যখন মা ঘরে নাই কোনো গেছেনি কেন, তো আমি আইছি আইয়া বাড়িতে দেখি যে নাই, আত্মীয় বাড়িতে কোনো গেছেনি কেন, একটু খোঁজ করলাম, তার তো আবার শ্বাস টান রোগে গাতা কাপড় গাতা। কখন আপনি এই আত্মীয় স্বজন কারে ফোন করছেন? তখন আমি আত্মীয় স্বজন আমার শালার বউ একটারে ফোন করছি, তোমরা বাড়িতে কোনো হয়ে গেছেনি। আবার সে তো আবার হাসপাতালে রোগের একটু তারা না উঠলে হাসপাতালে আইয়ে চেক কোনো ভর্তি হইব লাগে। তখন হাসপাতালে আইসি, হাসপাতালে চেক করে দেখলাম কোনো রুমে সে নাই। আবার যে বাড়ি যাই এই বাড়িগুলো চেক করছি, সে কোনো বাড়িতে দেখি না তারে। তখন বলে এখন আমি এইভাবে নিরুপায়, আত্মীয় স্বজন সবারই গেলাম। আর আমরা বাড়িতে অনেক ভক্তরা আইলে ওরারে জিজ্ঞাসা করছি আপনারা বাড়িতে আমাদের পরিবার মমতা গেছেনি, কই না আইন তো শালি আত্মীয় স্বজন যা আছে সবার বাড়িতে টেলিফোন করিয়া খোঁজ করিয়া দেখেছেন কে বাড়িতে জানো। তখন বললাম আমি কি করলাম নিরুপায়। এবার রাত্রে 8টার দিকে আমি 8টা 9টা 10টা এরকম টাইমে আবার থানাতে যাইয়া একটা হোটেল লইয়া যাইয়া থানারে জানালাম, স্যার এই ঘটনা মনু থানাতে জানালাম, স্যার আমার পরিবার 10টা মৌখিক জানাইছেন না কাগজ দিয়েছেন? তখন আমি মৌখিক জানাই আইছি হুম, থানাতে যাইয়া। তো এই থানাতে দ্বারা কাগজ লিখিয়া রইল এই ঘটনাটি। তো আমার করে দিন আপনার সকালে একটা দরখাস্ত লিখিয়া থানাতে দিয়েন। তখন আমি এবার বাড়িতে আমি চলে এসেছি হোটেল লইয়া। এবার সকালে রাতের বেলাও খোঁজ করলাম, তখন কোনানে তারা পাই না। এবার কী করুন সকালে এবার যাই একটা দরখাস্ত লিখিয়া তখন থানাতে দিয়ে আসি এবং আত্মীয় স্বজনেরা কইতেছি আপনারাও একটু আইনে খোঁজ করে দেখেন কই আছে সে। এই ঘটনা কটার সময় আত্মীয় স্বজনরা যখন ফোন করছেন আইবার লাগে এরই তখন 12টা 1টার দিকে, এই পরদিন দুপুর 12টা 1টার দিকে? হ্যাঁ, আমি পরের দিন দুপুর 12টা 1টার দিকে। তখন এরা আইনে পার্কের লিক আছে, এই তো আগে ওই জ্বালা যন্ত্রণা উঠলে জলেতে বাসে, ঠাকুর যখন আইসি তখন জ্বালা যন্ত্রণা উঠলে জলে বাসে, তখন জলপুকুর। এই যে মোটামুটি আনুমানিক 24 ঘন্টা, এই 24 ঘন্টায় আপনি আপনার বাড়ির চারিধারে কোনো খোঁজাখুঁজি করছেন না? খোঁজখবর খোঁজাখুঁজি করার ফলে আমি হেরে দেখছি না জলে তলে পুকুর টুকুর। ওনার দেহ কোথায় পাওয়া যায়? ওনার দেহটা তখন আমাদের পুকুরে পাড়ে একটা জঙ্গলের ভিতরে বাসুরার ভিতরে। জায়গাটা কি আপনার? না সেই জায়গাটা আমার না, এটা আরেকজনের জায়গা। কতটুকু দূর হইব আপনার বাড়ি থেকে? আমার বাড়ি থেকে কমিতে তো 300 মিটার বা 200 250 300 মিটার এরকম হইব। 250-300 মিটার? এরকম হইব। তো 24 ঘন্টার ভিতরে আপনারা 250-300 মিটারে কোনো খোঁজ খবর করছেন? ওই জঙ্গলতে তো আমরা তো স্যার এই তখন খোঁজ করছি না, তো আমরা তো ওই লিকের পাতার বা আত্মীয় স্বজনের বাড়িতে বা কেউ বাড়িতে গেছে নি কোনো এইটি আমরা খোঁজ। তারপরে ওনার দেহ কে দেখতে পাইছে? তখন আমার শালি ওই সুলতা এই দেহটা দেখছে, ইয়ে লাল কাপড় গাছেতে ঝুলে রয়েছে। তখন এবার যখন দেখলো তখন এবার তারা কি কিনলাম, এবার থানাতে টেলিফোন করা হইলো। তখন গেলাম যাইয়া এর দ্বারকা সহকারে তখন এটারে লাস্টারে নামাইয়া এই কলাছড়া হাসপাতালে আনছি। কলাছড়া হাসপাতালে? তো এই এখন কি চলছে? এখন চলছে তার পোস্টমর্টম করতে আছে। এই কি ঘটনা হয়েছে ম্যাডাম আজকে? কেন ঘটনা তো গতকালকে বডি পাওয়া গেছে কলাছড়া পার্কের কাছাকাছি এরিয়াতে। তো আজকে ওটা পোস্টমর্টম করা হয়েছে ডক্টর সুরেন্দ্র ত্রিপুরা, ডক্টর সঞ্জয় দেববর্মা এবং আমি
স্বাগত করি। আমরা 3 জনের মেডিকেল টিম, আমরা 3 জন মিলে পোস্টমর্টেম করেছি। লেট মিসেস মমতা রায়, বয়স 48 বছর, মহিলা। রিপোর্ট আমরা 3 জন মিলে তৈরি করে সাবমিট করা হবে আর কি। আর স্যাম্পল পাঠানো হয়েছে ফর ফরেন্সিক এক্সামিনেশন আগরতলা। এই ডেড বডি কি পরিবারের স্বজনের হাতে তুলে দেওয়া হয়েছে? স্যার কী তা ঘটনা হয়েছে আজকে? ঘটনাটা তো আজকের না, ঘটনা হয়েছে গতকালকে আমরা মনুবাজার থানাতে বেলা অনুমান 2টা এটা খবর যায় যে এটা হ্যাঙ্গিং ডেড বডি কলাসরা কালাপানি পার্কের কাছে দেখা যাইতেছে। তো এটা রেফারেন্সটা হয়েছে এরকম, একদিন আগে এই মহিলাটাই নাকি নিখোঁজ আছিল, থানা তো তারা ইনফরমেশান দিছে নিখোঁজ সংবাদ পেয়ে। তো এরপরে আমরা খবর পাওয়ার পরে যথারীতি আমরা ঘটনাস্থলে ফিজিক্যালি দেখলাম ডেড বডিটা গাছে, এটা ডালাতে ঝুলন্ত অবস্থায়। তো এখান থেকে আমরা পুলিশি যেরকম ক্রিয়াকলাপ আছে আইনগত ওইটা অবজার্ভ করলাম। অবজার্ভ করার পরে আমরা যথারীতি কলাসরা হসপিটালে মর্গে এনে রাখলাম। মর্গে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করলাম পিএম করানোর জন্য। তো ওই দিন সন্ধ্যা হয়ে যাওয়াতে সাফিসিয়েন্ট লাইট নাই। তো এরপর দিন আমরা প্রিপারেশান নিলাম, টিম অফ ডক্টর এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা পিএম করাইলাম। পিএম করানোর পরে এখন আমরা যথারীতি ডেড বডি ফ্যামিলি হোল্ডারের কাছে হ্যান্ড ওভার করে দেব। বাকি এটার রিপোর্ট, ফাইনাল রিপোর্ট, ডাক্তারের ওপিনিয়ন পাওয়ার পরে আমরা পুরো জানতে পারবো। আপাত দৃষ্টিতে আমরা এটা হ্যাঙ্গিং বললেই ধারণা হইতে আছে। পরিবারের পক্ষ থেকে কি স্যার কোনো ধরনের তারা কি আপনাদের কিছু জানাইছে যে এইরকম হ্যাঙ্গিং না হওয়ার কোনো সম্ভাবনা আছে কিংবা মার্ডারের কোনো ইঙ্গিত আছে, এরকম কোনো কিছু কি জানাইছে? পরিবার না, এটা তো শ্বশুরবাড়ির পক্ষ থেকে তারা এই ধরনের একটা কিছু বলার চেষ্টা করতে আছে। তো আমরা তো এটা প্রুফ ছাড়া আমরা কইতে পারি না, অবশ্যই স্যার, প্রুফের উপরে নির্ভর করব। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যে হ্যাঙ্গিংয়ের যে সিমটমসগুলো, স্যার হ্যাঁ আমরা আর অভিজ্ঞতা নিরীক্ষে হ্যাঙ্গিংয়ের যে সিমটমসগুলো, এটা তো মোটামুটি প্রপার যে হ্যাঙ্গিং। আর প্রিভিয়াস যদি কোনো কিছু হয়ে থাকে এটার সঙ্গে হয়তো এটা জড়িত নাও হইতে পারে। হ্যাঁ, আর বাকিটা তো রিপোর্ট আসার পরে জানা যাবে। থ্যাংক ইউ স্যার।